আসুন চাটগাঁইয়া ভাষার কিংবদন্তি শিল্পী শ্রীমতী শেফালী ঘোষ মহোদয়ার একটি বিখ্যাত গান দিয়ে আজকে প্রতিবেদনটি শুরু করি। আওয়াল কবির চট্টগ্রাম, শেফালী ঘোষের চট্টগ্রাম, মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম। আজ স্বদেশ নয় বিদেশ। চট্টগ্রাম পরদেশ হবার জন্য কি ভারতের স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সূর্য সেন ও তার সঙ্গী সাথীরা জীবন উৎসর্গ করেছিলেন? আসুন আমরা দিল্লির পার্লামেন্ট কাঁপানো শ্রী জগন্নাথ সরকারের ভাষণ শুনে আসি। বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিম বাংলার ওপারে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693 এর মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ। আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত, ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেড়াডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল, সেই মুসলিম লীগ, তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না। কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করেছে। তাই আমি বলবো কল্যাণদার মতো লোক, তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়াকফ কয়জন নামাজ পড়লে সেটা ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। স্বাধীনতার প্রাক মুহূর্তে চট্টগ্রামকে ভারতভুক্ত করার জন্য মাননীয় শ্রী স্নেহকুমার চাকমা জওহরলালজির সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জওহরলালজি এত ছোট জায়গা নিয়ে তার চিন্তা ভাবনা করার সময় নেই বলে নাকচ করে দেন। তারপর দেশ ভাগ হলে চট্টগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতর পড়ে যায়। পরে থেকেই পাকিস্তানি শাসকবর্গ স্থানীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উচ্ছেদ করে বাইরে থেকে মুসলিম সেটেলারদের এনে বসাতে শুরু করে। স্বাধীনতার মুহূর্তে যেখানে চট্টগ্রামের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় 99%, এখন সেটা 50%-এরও নিচে নেমে গেছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঠিক একই কথা প্রযোজ্য রংপুরের ক্ষেত্রে। স্বাধীনতার মুহূর্তে অবিভক্ত রংপুরে স্থানীয় হিন্দু রাজবংশী সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা ছিল। বাইরে থেকে মুসলিম সেটেলারদের এনে বসিয়ে হিন্দু শূন্য করা হয়েছে। আমার বাংলাদেশের বাড়ির একটি ঘটনা মনে পড়ে। বাবার এক বন্ধু ছিল নাম রিয়াজ ডাক্তার। সে হোমিওপ্যাথিক
হাতুড়ে ডাক্তার, কিন্তু প্রসার জমাতে পারছিল না। ফলে সে ডাক্তারি করতে রংপুরে চলে আসে। কিছুদিন পর সেই রিয়াজ ডাক্তার বেশ প্রসার জমিয়ে 4 বাচ্চার মাকে নিকা করে বাবাকে দেখাতে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। এ নিয়ে বাবা মা হাসাহাসি করত, ছোট্ট ছিলাম বলে বুঝে উঠতে পারতাম না। এখন মনে পড়ে, ময়মনসিংহ জেলার গরিব মুসলমানরা যাদের ভাত জুটত না, তারা হয় চট্টগ্রাম নয় রংপুরের দিকে চলে যেত। 71-এর মুক্তিযুদ্ধে চট্টগ্রামের চাকমারা শেখ মুজিবের হয়ে অস্ত্র ধারণ করেছিলেন। আশা ছিল দেশ স্বাধীন হলে ভালো কিছু ঘটবে। শোনা যায় জেনারেল জিয়াকে উপজাতীয় চাকমারা কাঁধে করে নিয়ে ভারতে পৌঁছে দিয়েছিল। 71-এর পর দেশ স্বাধীন হলে তৎকালীন চাকমাদের নেতা চিফ মানবেন্দ্রনাথ চাকমা শেখ মুজিবের সহিত দেখা করতে ঢাকায় যান কিছু দাবি নিয়ে। মানবেন্দ্রনাথ চাকমাকে দেখে শেখ মুজিব নাকি রাগে অগ্নিশর্মা হয়ে বলেন যে চট্টগ্রামকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শূন্য করে দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তানি শাসকবর্গের মতো শেখ মুজিবও সেই একই নীতি নিয়ে চলেছে। বর্তমান কালখণ্ডে তথাকথিত ছাত্র জনতার বিপ্লবের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রধান লক্ষ্যই হচ্ছে কিভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করা যায়। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হিন্দুদের উপর নারকীয় তাণ্ডব শুরু হয়। হিন্দুদের ঘরবাড়ি মঠ মন্দির জ্বালিয়ে লুটপাট শুরু হয়, মহিলাদের উপর জোরপূর্বক ধর্ষণ শুরু হয়, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় ও সরকারি মদতে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা শুরু হয়। এ কাজে পুলিশ আনসারদের সাথে সাথে সেনাবাহিনীও হাত লাগায়। তার প্রমাণ চট্টগ্রামের হাজারী গলির ঘটনা। এর বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন সংগঠিত করেন ইসকনের নেতৃত্বে মাননীয় চিন্ময় প্রভু। তিনি হিন্দুদেরকে সংগঠিত করে চট্টগ্রাম ও রংপুরে 2টি সফল জনসভা করেন। এতে ডক্টর ইউনূস সাহেবের হৃদকম্পন শুরু হয় এবং মাননীয় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের বিরুদ্ধে সারা পৃথিবীতে ধিক্কার ধ্বনিত হয়, কিন্তু চলে না শুনে ধর্মের কাহিনী। তাই আজ পর্যন্ত মাননীয় চিন্ময় প্রভু জেলে আছেন। তাকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না এবং জামিনের জন্য উকিল নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সর্বধর্মের লোকেদের ডেকে সমন্বয়ে বার্তা দিচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কিছু ফেক লোকজনদের হাজির করানো হচ্ছে। তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে, হিন্দুদের উপর অত্যাচারের কোনো ঘটনাই ঘটেনি, সব ভারতের মিডিয়ার অপপ্রচার। এদিকে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে পারছেন না, চাকরিস্থলে যেতে দেওয়া হচ্ছে না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বাড়ি থেকে বেরোলেই মেয়েদেরকে ইপটিজিং করা হচ্ছে বা সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। এদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। নোবেল বিজয়ী হলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান করতে পারছেন না। জনরোষ আশ্রয় পড়ার ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এখানে আওয়ামী লীগের বাংলাদেশের সবচেয়ে বড় দল, তাদের পক্ষে 35% জনসমর্থন আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো জাতীয় সরকার গঠন সম্ভব নয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করতে চান। ফলে একটি রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে। এই রাজনৈতিক ডামাডোলের ভিতর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চান আজীবন বাংলাদেশের শাসন ক্ষমতায় টিকে থাকতে। আবার রাজনৈতিক ক্ষমতা টিকে থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুলছেন। ভারতের যা অর্থনৈতিক ও সামরিক শক্তি, তার 1% বাংলাদেশে। ভারতীয় পণ্য বয়কট করবেন, ভালো কথা। ভারত যদি খাদ্য সামগ্রী, ওষুধ ও বিদ্যুৎ বন্ধ করে দেয়, কোথায় গিয়ে দাঁড়াবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব?
জানি আপনি পাকিস্তান থেকে সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আসছেন গোপনে। যেমন ধরুন কাঁচা লঙ্কা, বাংলাদেশে কাঁচা লঙ্কা ওজনে নয় গুণে গুণে বিক্রি হচ্ছে। পাকিস্তান চীন থেকে কাঁচা লঙ্কা আমদানি করবেন, সেই কাঁচা লঙ্কা বাংলাদেশে পৌঁছতে ঠিক থাকবে তো? যা বলবেন হিসাব করে বলবেন। ভারতের জনগণেরও সহ্যের একটা সীমা আছে। আপনারা চিকিৎসার জন্য ভারতে আসেন কেন? যান না পাকিস্তানের লাহোর, করাচি। সেখানে যেতে আপনাদের তো পাসপোর্ট ভিসা লাগে না। ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করে প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের যুদ্ধের জিগির শুনেই ভারত সরকার একলাপে সামরিক বাজেট 22,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে, যার সমান আপনাদের দেশের টোটাল বাজেটও হবে না। গরু পাচার করতে এসে এক বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত। এবার বাংলাদেশের সাংবাদিক কুল আমতা আমতা করে প্রশ্ন তুলেছেন, অপরাধ করেছে ঠিক আছে, তাই বলে কি গুলি করে প্রাণে মেরে ফেলা উচিত? আইন অনুযায়ী বিচার তো করা যেত। তাহলে প্রশ্ন করি, যখন হিন্দুদের ঘরবাড়ি মঠ মন্দির জ্বালিয়ে লুটপাট করেন, হিন্দু মহিলাদের ধর্ষণ করেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলেন, তখন আইন আদালতের কথা মনে থাকে না? একটা বেঈমান অসভ্য বর্বর জাত যে ভারত স্বাধীনতা এনে দিল, তাকেই অপমান প্রকৃতিও সহ্য করবে না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।